আহাদের কথার আজকের নিবেদন কুন্তলিকার গন্ধতেল। কলমে ঝুমা ভট্টাচার্য। গল্প পাঠে আমি কাকলি। সহযোগিতায় নীল। নির্দেশনায় অনির্বাণ। সুচিত্রা নতুন বাড়িতে এসে সমানে বাড়ি সাজিয়ে যাচ্ছে। বাড়িটা বেশ সস্তায় পাওয়া গেছে। বাড়ি থেকে বাসস্ট্যান্ডও খুব কাছে। বাড়িটার সন্ধান দেয় সুচিত্রার বর প্রদীপ্তর বন্ধু অমরনাথ। অনেক দিন ধরে একটা বাড়ির সন্ধানে ছিল সুচিত্রারা। লাউহাটের পৈতৃক জমিটা বিক্রি করে বেশ কিছু টাকা হাতে এসেছিল প্রদীপ্তর। তাছাড়া কিছু জমানো টাকা তো ছিলই। দুজনেরই তিন কুলে কেউ নেই। সুচিত্রার মা বাবা তো কবেই গত হয়েছেন। প্রদীপ্তর মা কিছুদিন আগে চলে যেতেই লাউহাটির জমিটা বিক্রি করে বেশ কিছু টাকা হাতে আসে প্রদীপ্তর। তখনই সুচিত্রা স্বপ্ন দেখতে শুরু করে। চেতলার দুকামরার ভাড়া বাড়িতে আর ভালো লাগছিল না সুচিত্রার। ঠিক তখনই অমরনাথ এই বাড়িটার সন্ধান আনে। কলকাতার বেশ একটা সম্পন্ন অঞ্চলে এই বাড়িটা। একতলায় দুটো ঘর, রান্নাঘর আর বাথরুম, আর একটা মাত্র ঘর, বাথরুম, রান্নাঘর, বারান্দা এইসব নিয়ে দোতলাটা। এত সস্তায় পেয়ে যাবে ভাবতেই পারেনি প্রদীপ্ত। পাড়ার কেউ কেউ অবশ্য প্রদীপ্তকে জানিয়েছিল বাড়িটার কিছু একটা ব্যাপার আছে, তাই বাড়িওয়ালা এত সস্তায় বাড়ি বিক্রি করে দিচ্ছে। সে বা প্রদীপ্ত কেউ এসবে কান দেয়নি। একজন তো বাড়ি বয়ে এসে বলে যায় এই বাড়িতে যারা ভাড়া ছিল তারা সবাই নাকি ভয় পেয়েছে। বাড়ি কেনার আগে একবার ভালো করে খোঁজ খবর নেওয়া উচিত। সুচিত্রা বা প্রদীপ্ত কেউ এসব কথায় বিশ্বাসই করেনি। কত রকম লোক আছে দুনিয়ায়, কারোর কারোর স্বভাবই হলো ভাঙচি দেওয়া। সুচিত্রা ঘরের কোনায় রাখা হালকা গোলাপি রঙের ফ্লাওয়ার ভাসটায় লাল লাল গোলাপগুলো সাজাতে সাজাতে ভাবছিল জীবন কত সুখের, কত মধুর। নিজেদের বাড়ি না হলে সে জানতেই পারত না। জানলায় ঝোলানো মেরুন রঙের পর্দা, পোলকা ডটের বেডশিট ঢাকা ডাবল বেডের খাট, কোনায় রাখা বুককেস, এমনকি জানলা দিয়ে দেখতে পাওয়া পার্ক, সব কিছু থেকে সুখ যেন ঠিকরে বেরোচ্ছে। বাড়িটা ভালো মতো সাজানো গোছানো হয়ে গেলে দু একজন বন্ধু বান্ধবকে ডেকে খাইয়ে দিয়ে সেই ছুতোয় বাড়িটাও দেখিয়ে দেওয়া যাবে। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজেকে একটু দেখল সে। আগের থেকে একটু চেহারাটা মুটিয়েছে, কিন্তু এখনো সে বেশ সুন্দরী। মাথায় একঢাল চুল অযত্নে অনেকটাই উঠে গেছে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের কথা ভাবছিল সুচিত্রা। ছোটবেলা থেকে মাসির কাছেই মানুষ। তার মাসি নির্মলা বিয়ে থা করেননি। নিজে স্কুল শিক্ষিকা ছিলেন। সুচিত্রাকে লেখাপড়া শিখিয়ে সৎপাত্রে বিয়ে দিয়েছেন। সুচিত্রার বিয়ের 1 বছর পর তিনি মারা যান। সুচিত্রা সুচিত্রা বলে কেউ যেন ডাকছে নিচে থেকে। এখনো এ বাড়িতে কলিং বেল লাগানো হয়নি। ধীরে ধীরে সব করে নেবে। সুচিত্রার কলেজের বান্ধবী নিবেদিতা এসেছে। ও এদিকেই থাকে, ডি ব্লকে ফ্ল্যাট কিনে এসেছে।
তাড়াতাড়ি সুচিত্রা গিয়ে দরজা খুলে নিবেদিতাকে ভেতরে নিয়ে আসে। দুজনে নিচের ঘরে বসে কত গল্প জুড়ল। কলেজের গল্প করতে করতে অনেকটা সময় পার হয়ে গেছে। নিবেদিতা কলেজের এক ক্লাসের সিনিয়র মৃদুলদার সাথে প্রেম করত, তাকেই বিয়ে করেছে। একটি মেয়েও হয়েছে ওদের। কথায় কথায় নিবেদিতা জানালো সামনের সোমবার ওদের ফ্ল্যাটে কলেজের বান্ধবীদের স্বামী সহ নিমন্ত্রণ। খুব গল্প করবে সেদিন ওরা। সুচিত্রা জানালো তারা যাবেই, আর ওরাও শিগগিরই এমন একটা অনুষ্ঠান করতে চলেছে। নিবেদিতা বেরোনোর সময় বলল, মাথায় তুই কি তেল মাখিস রে সুচিত্রা? খুব সুন্দর গন্ধ, কেমন যেন চেনা চেনা। সুচিত্রা অবাক হয়ে বলল, আমি মাথায় কোনো তেল মাখি না তো, অনেক দিন হলো তেল মাখা ছেড়ে দিয়েছি রে। নিবেদিতা বলল, তাহলে ঘরে গন্ধ পেলাম যে? যাকগে, আমার মনের ভুল হবে। সোমবার বিকেল বিকেল চলে যাস কিন্তু, অনেক গল্প হবে সেদিন। নিবেদিতা চলে যাওয়ার পর সুচিত্রা আবার আয়নার সামনে দাঁড়ালো। মুগ্ধ হয়ে নিজের এক রাশ চুলের দিকে তাকিয়ে রইল। একবার নিবেদিতার কথা মনে হলো, ও কোথা থেকে তেলের সুগন্ধ পেল? সোমবার নিবেদিতার ফ্ল্যাটে একটু আগেই পৌঁছে গেল সুচিত্রা। কতদিন পরে বন্ধুদের সাথে দেখা হবে। প্রদীপ তো ডাইরেক্ট অফিস থেকে চলে আসবে। সুচিত্রা নিবেদিতার ফ্ল্যাটে পৌঁছে দেখল অনন্যা আর মিঠু তার আগেই এসে গেছে। খুব জোর গল্প চলছে। একটু পরেই পারমিতা এসে গেল। ওর নিজের বিউটি পার্লার আছে। কলেজ জীবনের কত গল্প শুরু হলো। অনন্যার কলেজে প্রেম পর্ব নিয়ে খুব হাসাহাসি হলো। ইতিমধ্যে প্রদীপ তো অফিস থেকে এসে গেছে। নিবেদিতার বর মৃদুলদার সাথে খুব গল্প করছে। পারমিতা কথায় কথায় বলল, সুচিত্রা, তোর চুলটা অনেক পাতলা হয়ে গেছে রে আগের থেকে। কলেজে তোর নাম ছিল কেশবতী কন্যা, মনে আছে? তুই এক কাজ কর, রাতে শোবার আগে কেশবিলাসিনী তেলটা মাখ। রাত্রিবেলা ভালো করে মেখে শুবি, দেখবি তোর চুল আবার আগের মতো হয়ে গেছে। খুব সুন্দর গন্ধ তেলটায়, মাখলে ভালো ঘুমও হয়। সেদিন বাড়ি ফেরার পথে মোড়ের দোকানটা থেকে কেশবিলাসিনী তেলটা কিনে বাড়ি ফিরল সুচিত্রা। বাড়ি ফিরতে ফিরতে 11টা বেজে গেল। আজ সন্ধেটা ওরা দারুণভাবে উপভোগ করল। মাঝে মাঝে এমন একটা স্বপ্নের দিন আসে, ওরাও একদিন সবাইকে বাড়িতে ডাকবে। একটু গুছিয়ে নেওয়া বাকি। আর চোখে দেখল প্রদীপ তো জামা কাপড় চেঞ্জ করে খবরের কাগজ নিয়ে খাটের ওপর বসে ঢুলছে। সুচিত্রা আনমনে কেশবিলাসিনী তেলের শিশিটা হাতে নিল। ছিপিটা খুলে গন্ধ শুকলো, বেলফুলের মতো গন্ধ, রংটা গোলাপি। হাতে খানিকটা তেল ঢেলে আলতো হাতে মাথার চুলে লাগাতে লাগলো। মাথাটা যেন ঠান্ডা হয়ে গেল। কেমন যেন ঘুম ঘুম পাচ্ছে। প্রদীপ তো খবরের কাগজ রেখে শুয়ে পড়েছে। সুচিত্রা ড্রেসিং টেবিলের ওপর তেলের শিশি রেখে দিয়ে ঘুমিয়ে পড়ল। কতক্ষণ ঘুমিয়েছে ঠিক নেই। হঠাৎ ঘুমটা ভেঙে গেল তার। খাটে উঠে বসে রইল খানিকক্ষণ। তারপর বাথরুমে যাবার জন্য ঘরের দরজা খুলে বেরোতেই চোখ গেল সিঁড়ির দিকে। আর তখনই আটকে উঠল ভয়। লাল শাড়ি পরিহিতা একটি মহিলা, হাতে একটা বাটি, সিঁড়ি দিয়ে উপরে উঠে আসছে।
মহিলাটির চোখ বিস্ফারিত, মুখে কি নিদারুণ আরতি। শরীরের নিচের অংশটা দৃশ্যমান নয়, কেমন যেন ভেসে ভেসে উঠে আসছে মহিলাটি। এই অবিশ্বাস্য এবং ভয়াবহ দৃশ্য মানুষ কতক্ষণ সহ্য করতে পারে? জ্ঞান হারিয়ে ফেলল সে। ওর যখন জ্ঞান ফিরল, দেখল সে খাটে শুয়ে, মাথার কাছে প্রদীপ্ত এবং ঘরে আরো দু একজন। একজন মনে হলো ডাক্তার। তিনি বললেন, ওই দেখুন, ওনার জ্ঞান ফিরে এসেছে, এক গ্লাস গরম দুধ খাইয়ে দিন। এখন ওনাকে কথা বলানোর দরকার নেই, একটু সুস্থ হন। মনে হয় কোনো কারণে মানসিকভাবে খুব জোর শক পেয়েছেন উনি। সুচিত্রা প্রদীপ্তর হাতটা ধরে শুয়ে রইল খানিকক্ষণ। খানিক পরে ঘর খালি হয়ে গেলে সে প্রদীপ্তকে সব খুলে বলল। প্রদীপ্ত শুনে গুম মেরে গেল। বলল, আজ রাতে আমি দেখব ঘটনাটা। সেদিন রাতে দুজনেই জেগে রইল। প্রদীপ্ত সিঁড়ির কাছে গিয়ে বারবার দেখে আসছিল, কিন্তু সে রাত্রে কিছুই অঘটন ঘটল না। ঘটনাটা দুদিন পরের। সুচিত্রার কপালটা বিকেল থেকেই টিপ টিপ করছিল। দুদিন মন বিক্ষিপ্ত থাকায় সুচিত্রার আর তেল মাখার কথা মনে ছিল না। ভাবল, আজ শোবার আগে কেশবিলাসিনী তেলটা মাথায় ভালো করে মাখবে। রাতের খাওয়া দাওয়া মিটতে মিটতে 10টা। বাসনগুলো রান্নাঘরে সিঙ্কে ভিজিয়ে রেখে দিল। বাসন মাজতে ইচ্ছে করল না তার। এখনো ঘটনাটা মনে প্রভাব বিস্তার করে আছে। মনটা বিকল হয়ে আছে। এত সাধের বাড়ি তার, তাতে যদি এমন হয়। আজকাল রাতে বাথরুম যাবার দরকার হলে প্রদীপ্তকে ডেকে নেয়। একা যেতে কেমন ভয় ভয় লাগে। আজ রাত্রে বাথরুম যাবার সময় প্রদীপ্তকে ডেকে নিল সে। রাত তখন প্রায় 2টো। সুচিত্রা বাথরুমে গেছে। প্রদীপ্ত বাইরে দাঁড়িয়ে। হঠাৎ প্রদীপ্তর আর্তচিৎকার, কে আপনি? সুচিত্রা তাড়াতাড়ি বাথরুম থেকে বেরিয়ে সিঁড়ির দিকে তাকিয়ে স্তম্ভিত হয়ে গেল। সেই মহিলা বাটি হাতে সিঁড়ি বেয়ে উঠে আসছে, কেমন ভেসে ভেসে, যেন এক্সেলেটারে চেপেছে। কিন্তু একই জায়গায় মহিলা অবস্থান করছে। এতক্ষণ তো উপরে এসে যাওয়ার কথা, কিন্তু কিছুতেই উপরে আসতে পারছে না। ওরা দুজনে কতক্ষণ যে এই ভয়াবহ দৃশ্যের দিকে তাকিয়ে রইল তার ঠিক নেই। মহিলার মূর্তিটি ধীরে ধীরে আবছা হতে হতে মিলিয়ে গেল। কোনো রকমের রাতটা কাটল তাদের। সকালেই তারা সিদ্ধান্ত নিল, যে ভদ্রলোকের থেকে বাড়িটা ওরা কিনেছে তার কাছে যাবে। এই বিষয়ে উনিই একমাত্র আলোকপাত করতে পারবেন। তেঁতুলতলা বাজারের কাছে ভদ্রলোক এখন সস্ত্রীক একটি ছোট ফ্ল্যাটে থাকেন। ওনার নাম সুমন ঘোষাল। সুচিত্রা আর প্রদীপ্ত ওনার ফ্ল্যাটে পৌঁছে দেখল উনি বাজার করতে যাচ্ছেন। ওদের মুখে সব শুনে সুমনবাবু বললেন, আপনারা একটু বসুন, আমার স্ত্রী মল্লিকা আপনাদের এ বিষয়ে আলোকপাত করতে পারবে। দাঁড়ান, ওকে ডাকি, আপনারা ওর মুখ থেকে সব শুনুন। এই বলে সুমনবাবু ভেতরে গেলেন।
একটু পরে সুমনবাবুর স্ত্রী মল্লিকা দেবী ট্রেতে 2 কাপ চা আর বিস্কুট নিয়ে প্রবেশ করলেন। ওনার বয়স এই 60 কি 62 হবে। সুমনবাবু ভেতর থেকে বেরিয়ে এসে বললেন, তুমি যা যা জানো ওনাদের বলে দাও, আমি বাজারটা করে এক্ষুনি আসছি। মল্লিকা দেবী সুচিত্রাদের মুখোমুখি সোফাটায় বসে বললেন, দেখুন, আমি বিশেষ কিছুই জানি না, যতটুকু জানি আপনাদের বলছি। আমরা ধানবাদে থাকতাম। আমার স্বামী রিটায়ার করার পর তার এক পূর্ব পরিচিত দত্তদার থেকে বাড়িটা কেনেন। আমরা 2 জন মাত্র লোক, ছেলেরা বাইরে চাকরি করে। নতুন জায়গায় খুব একা একা লাগতো, তাই নিচের তলাটায় এক নববিবাহিত দম্পতিকে ভাড়া দিলাম। খুব মিশুকে ছিল বউটি, নাম মৌমিতা। একদিন মৌমিতা একটা অদ্ভুত কথা বলল, কাকিমা, আপনি মাথায় কি তেল মাখেন? নিচ থেকে খুব গন্ধ পাই, এত সুন্দর গন্ধটা। আমি একটু অবাক হয়ে বললাম, আমি তো মাথায় কোনো তেল মাখি না, তেল মাখলে আমার মাথা ধরে। মৌমিতা বলল, আমি কিন্তু প্রায় একটা খুব সুগন্ধি তেলের গন্ধ পাই, গন্ধটা খুব চেনা যেন। আমি বললাম, তেলের গন্ধ কোথা থেকে আসবে? আশেপাশে তো তেমন কোনো বাড়ি নেই, হয়তো তুমি পাউডারের গন্ধ পাও। এই আমাদের উনি গায়ে খুব পাউডার মাখেন। মৌমিতা বলল, তাই হবে হয়তো কাকিমা। তার ঠিক 2 দিন পরের কথা। মৌমিতা খুব সকাল সকাল ওপরে এলো, চোখ মুখ কেমন যেন। বলল, কাকিমা, এ বাড়িতে কিছু একটা আছে। কাল রাত 2টোর সময় ঘুম ভেঙে গেছিল, ঘরের মধ্যে না সেই গন্ধটা। আমার বড় গন্ধটা পেয়ে অবাক হয়ে আশেপাশে দেখে এসেছে, গন্ধটা আর কোথাও নেই, শুধু ঘরের মধ্যে। আর অত রাতে কাকু নিশ্চয়ই পাউডার মাখছিলেন না। এর 2 দিন পর ওরা বাড়ি ছেড়ে অন্য বাড়িতে চলে যায়। আবার নতুন ভাড়াটে আসে। এরা স্বামী স্ত্রী, 2 মেয়ে। মেয়ে দুটি বেশ বড়, কলেজে পড়ে। ওদের মায়ের পায়ের সমস্যা, সিঁড়ি দিয়ে উঠতে পারে না। মেয়ে দুটিই আসে আমার কাছে। ওদের মধ্যে টিনা বলে মেয়েটি খুব মিশুকে, ওই বেশি আসে আমার কাছে। একদিন গল্প করতে করতে বলে, কাল অত রাতে তুমি মাথায় তেল মাখছিলে কেন কাকিমা? ঘরে তেলের গন্ধ ভরে গেছিল। আমি চুপ করে থাকি। এখন ভাবি, ওকে বলে দিলেই ভালো ছিল। একদিন অনেক রাতে আর তো চিৎকার শুনে ঘুম ভেঙে যায় আমাদের। আওয়াজটা নিচে থেকে এসেছে। নিচে গিয়ে দেখি টিনার মা অজ্ঞান হয়ে গেছে। ওনার জ্ঞান ফিরলে জানতে পারি, অনেক রাতে ওনার হঠাৎ ঘুম ভেঙে যায়। ঘরের নাইট ল্যাম্পের মৃদু আলোয় দেখেন, তার ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়িয়ে এক মহিলা চুল আঁচড়াচ্ছে। উনি কে কে বলে চিৎকার করে উঠতেই মহিলা নাকি হাওয়ায় মিলিয়ে যায়। টিনার মা এরপর মানসিকভাবে খুব অসুস্থ হয়ে পড়ে। কিছুদিন পর ওরা ফ্ল্যাট কিনে দমদমে চলে যায়। আমি যদিও কোনোদিন কিছুই দেখিনি, তবু আমার মনে এবার খটকা লাগে। যাদের থেকে বাড়িটা কিনেছিলাম তাদের কাছে যাই। দত্তদা
আর দত্ত বৌদির এখন বেশ বয়স হয়েছে। ওনাদের বলি, বাড়িটায় কি ব্যাপার আছে একটু খুলে বলুন তো। দত্ত বৌদি বললেন, কি আর বলবো বলো, বললে কেউ বিশ্বাস করে না। আমাদের ওই বাড়ির একতলায় ওই কুন্তলিকা বলে এক মহিলা আর তার স্বামী ভাড়া থাকতো। কুন্তলিকার মাথায় ছিল এক রাশ চুল, তেমনই ছিল তার মাথায় তেল মাখার বাতিক। সকালে আর রাতে এক বাটি করে সুগন্ধি তেল নিয়ে মাথায় মাখতে বসতো। এ তেল মাখার অভ্যেসটা প্রায় নেশার পর্যায়ে দাঁড়িয়ে গেছিল কুন্তলিকার। মাথায় মাখার তেল ফুরিয়ে গেলে পাগলের মতো আচরণ করতে থাকতো। ওর স্বামী রাজেনবাবু নির্বিরোধী মানুষ ছিলেন, অফিস আর বাড়ি এই নিয়েই থাকতেন। স্ত্রীকে গন্ধ তেলের যোগান দিয়ে খুশিতে রাখতেন। কিন্তু এই ধীরে ধীরে কুন্তলিকার এই তেল মাখার বাতিকটা বেড়ে যেতে লাগলো জানো। এই যখন তখন মাথায় তেল মাখতে বসে যায়, একটা মানসিক রোগের পর্যায়ে চলে যায় এটা। ওদের কোনো সন্তানও ছিল না। সেই দুঃখে হয়তো কুন্তলিকা নিজের মাথার চুল আর ওই গন্ধ তেলকে আশ্রয় করে রইল। রাজেনবাবু বেচারা কি করেন, মাঝে মাঝে ওপরে আসতেন, ওনার মুখেই সব খবরাখবর পেতাম। একদিন বেশ রাত হবে, নিচে একটু চিৎকার চেঁচামেচি শুনতে পেলাম। তার খানিকক্ষণ পরে রাজেনবাবুর চিৎকার শুনতে পেলাম। নিচে নামতে গিয়ে দেখি কুন্তলিকা সিঁড়ির ওপর পড়ে আছে, হাতে একটা বাটি ধরা। সবাই মিলে ধরাধরি করে কুন্তলিকাকে ঘরে শোয়ানো হলো। দেখেই বুঝলাম দেহে প্রাণ নেই। আমাদের পরিচিত এক ডাক্তারবাবুকে ডেকে পাঠালাম। উনি ভালো করে দেখে বললেন, হঠাৎ হার্ট ফেল করে মৃত্যু। এত রাতে কুন্তলিকা বাটি হাতে ওপরে উঠছিল কেন? এই প্রশ্নের উত্তরে রাজেনবাবু বললেন, আপনি তো জানেন বৌদি, ইদানিং ওর মাথায় তেল মাখাটা বাড়াবাড়ির পর্যায়ে চলে গেছিল। আজ রাতে তেল মাখতে বসে দেখে তেল ফুরিয়ে গেছে। সেই রাগারাগি শুরু হলো আমার উপর। আমি কত করে বুঝিয়ে বললাম, আজ রাতে আর তেল মাখতে হবে না, আমি সকালে দোকান খুললেই তোমাকে তেল এনে দেবো। কে কার কথা শোনে? এত রাতে আসছিল আপনার কাছ থেকে গন্ধ তেল সংগ্রহ করতে, সিঁড়িতেই এই দুর্ঘটনা। এর কিছুদিন পর রাজেনবাবু বাড়ি ছেড়ে চলে যান। আমিও বাড়িতে কেমন যেন তেলের গন্ধ পেতাম প্রায়ই, কিন্তু তেমন কিছুই দেখিনি জানো। এই বাড়িতে আর মন টিকল না, তাই বাড়ি বিক্রি করে দিলাম। মল্লিকা এই বলে খানিকটা থেমে বললেন, দেখুন, আমি যতটুকু জানি আপনাদের বললাম। আপনারা যখন বাড়ি কিনতে এসেছিলেন, আমার স্বামী কিন্তু আপনাদের বলেছিলেন আপনারা ভালো করে খোঁজ খবর নিয়ে তবেই বাড়ি কিনুন। বাড়িতে এসে সুচিত্রা আর প্রদীপ্ত অনেকক্ষণ গুম মেরে বসে রইল। প্রদীপ্ত একবার বলল, কি করা যায় বলো তো, বাড়ি কি বেচে দেবো? সুচিত্রা সর্বহারার মতো মুখ করে তাকিয়ে রইল প্রদীপ্তর দিকে। তার এত সাধের বাড়ি, কত স্বপ্ন সে দেখেছিল এই বাড়িকে কেন্দ্র করে। বাড়িটা সে মনের মতো একটু একটু করে সাজিয়ে তুলেছে। আজ সেই বাড়ি বিক্রি করে দিতে হবে?
অনেকক্ষণ চুপটি করে কি যেন ভাবল সুচিত্রা। তারপর বলল, আচ্ছা প্রদীপ্ত, কুন্তলিকা গন্ধ তেলের প্রতি তীব্র আকাঙ্ক্ষা নিয়ে মারা গেছিল, তাই হয়তো মুক্তি পাচ্ছে না। গন্ধ তেলের আকাঙ্ক্ষায় ওর আত্মা সারা বাড়ি ঘুরে বেড়ায়। ওকে যদি আমরা গন্ধ তেল দিই? প্রদীপ্ত একটু উৎসুকভাবে বলল, মানে কিভাবে দেবে ওকে? সুচিত্রা বলল, একটু ভেবে দেখি গো। সেদিন সন্ধেবেলা সুচিত্রা দোকান থেকে আরো 2 রকম সুগন্ধি কেশ তেল কিনে আনলো। সন্ধ্যের পর 3টে বাটিতে ভর্তি করে সুগন্ধি কেশ তেল ঢাললো। তারপর একটা থালায় 3টে তেলের বাটি সাজিয়ে নিয়ে নিচের ঘরে গেল। একটা টেবিলের ওপর থালাটা রেখে সুচিত্রা হাত জোর করে বলল, কুন্তলিকা, আপনি তেল মেখে মুক্তি পান। সেদিন রাতে সুচিত্রা চুপ করে খাটে শুয়েছিল, ঘুম আসছিল না। হঠাৎ মনে হলো জানলায় কে এসে দাঁড়ালো। কুন্তলিকা? সুচিত্রা বিছানা থেকে উঠে জানলার ধারে গেল। কুন্তলিকার আবছা মুখটা তখনও দৃশ্যমান জানলার বাইরে। বাতাসে গন্ধ তেলের সুবাস। কুন্তলিকা হাসছে, মুখটা ধীরে ধীরে মিলিয়ে গেল। সুচিত্রার খুব কান্না পেল। আর কোনোদিনও কুন্তলিকা আসেনি। শুনলেন কুন্তলিকার গন্ধ তেল। কলমে ঝুমা ভট্টাচার্য। গল্পটা ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করবেন, এবং আরও নতুন গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল তাহাদের কথা। আগামী সপ্তাহে আরও একটা নতুন গল্প নিয়ে হাজির হব আমি, কাকলি। শুনতে থাকুন তাহাদের কথা।